আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রায় শোনা যায় চীনের প্রতিরক্ষা ব্যবস্থা নাকি দুর্ভেদ্য, প্রায় অপরাজেয়। কিন্তু কেন এমনটা বলা হয়? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই খোলাসা করব। চীনের এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে আসলে কি আছে, আর কেনই বা একে এত শক্তিশালী মনে করা হয়? ভাবুন তো একবার, মাত্র ২০ মিনিট আর এর মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরের কোমর ভেঙে দেওয়ার ক্ষমতা। মার্কিন প্রতিরক্ষা সচিবের এই কথাটা কিন্তু কোনো হালকা কথা নয়, আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু প্রশ্নটা হল, এটা কিভাবে সম্ভব? শুধুই কি কয়েকটা মিসাইল বা নতুন টেকনোলজির জোরে, নাকি এর শেকড় আরও অনেক গভীরে, মানে তাদের ইতিহাস, ভূগোল, এমনকি সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে? তো চলুন চীনের এই দুর্ভেদ্য দুর্গের দেয়ালগুলো এক এক করে সরিয়ে দেখা যাক। আমরা দেখব কিভাবে এই সবগুলো স্তর মিলেমিশে একটা প্রায় অপরাজেয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। চলুন প্রথমে সেই বিষয়টাতে আসি, যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, চীনের অবিশ্বাস্য প্রযুক্তিগত শক্তি। এটাই সেই তাৎক্ষণিক হুমকি যা আজকের দুনিয়ার যুদ্ধের সব নিয়মকানুন নতুন করে লিখে দিচ্ছে। এখানে দেখুন, শুধু সংখ্যাটা কিন্তু বড় কথা নয়, আসল বিষয়টা হলো এর গতি আর বিশালতা। চীন যে শুধু অস্ত্র বানাচ্ছে তা নয়, তারা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছে যা পুরো যুদ্ধের সংজ্ঞায় পাল্টে দিতে পারে। আচ্ছা, প্রযুক্তি তো গেল, কিন্তু চীনের আসল শক্তি কিন্তু কোনো নতুন রকেট বা মিসাইল নয়। এর জন্য আমাদের হাজার হাজার বছর পেছনে ইতিহাসের দিকে তাকাতে হবে। তাদের আসল কৌশল হল যেই আক্রমণ করতে আসে তাকেই নিজের করে নেওয়া, মানে আত্মীকরণ করে ফেলা। এই টাইমলাইনটার দিকে একবার তাকান, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, তাই না? চীনকে হয়তো সামরিকভাবে সাময়িক হারানো গেছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীরা চীনের সংস্কৃতি আর শাসন ব্যবস্থার কাছে হেরে গেছে। মঙ্গলদের কথাই ভাবুন না, ওরা তরবারির জোরে পুরো চীন দখল করল, কিন্তু কি হলো? কয়েক প্রজন্ম যেতে না যেতেই তারা চীনা ভাষা, রীতিনীতি, শাসন ব্যবস্থা এমনভাবে আপন করে নিল যে তাদের নিজেদের পরিচয়টাই হারিয়ে গেল। চীন যেন একটা বিশাল স্পঞ্জ, যা আক্রমণকারীদের আস্তে আস্তে শুষে নেয়। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রাচীন নীতি কি আধুনিক যুগেও চলে? আচ্ছা, চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দিকে তাকাই। আয়তন আর জনসংখ্যায় এত বড় একটা পার্থক্য, তবুও জাপান কিন্তু চীন আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছিল। এই কথাটা জাপানের ব্যর্থতার পুরো ছবিটা তুলে ধরে। ওরা বড় বড় শহর দখল করেছে, রেল লাইন দখল করেছে, কিন্তু চীনের ওই বিশাল ভূখণ্ড আর কোটি কোটি মানুষকে কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শক্তিটা যেন হাতের মুঠো থেকে বালি বা পানির মতো গলে বেরিয়ে যাচ্ছিল। আর এই যে নিয়ন্ত্রণে আনতে না পারা, এর একটা বিরাট কারণ হল চীনের ভূগোল। এটাই তাদের প্রতিরক্ষার পরের স্তর। চীনের ভূখণ্ডটাই যেন একটা প্রাকৃতিক দুর্গ। শুরুতেই ভাবুন তিব্বত মালভূমির কথা। পৃথিবীর ছাদ বলা হয় একে। গড় উচ্চতা কত জানেন? প্রায় ১৫,০০০ ফুট। এটা দক্ষিণ দিক থেকে এমন এক প্রাকৃতিক দেয়াল তৈরি করে রেখেছে যা পার হওয়া প্রায় অসম্ভব। এই চার্টটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে, যাকে বলে স্ট্র্যাটেজিক ডেপথ। দেখুন, দেশের ৭৮% জায়গাতে বলতে গেলে তেমন কোনো মানুষই থাকে না। এখন ভাবুন, কোনো বিদেশি আর্মি যদি এখানে ঢুকে পড়ে, এই বিশাল বিরান প্রান্তরের মধ্যে তাদের রসদ পৌঁছানো, যোগাযোগ রাখা, এটা প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু চীনের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু প্রযুক্তি বা ভূগোল দিয়ে গড়া নয়, এর গভীরে আছে একটা অদৃশ্য বর্ম, আর সেটা হলো তাদের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামো। চীনের শাসন ব্যবস্থাটা অনেকটা পেঁয়াজের খোসার মতো, একটার ভেতর আরেকটা স্তর। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? যদি কোনো হামলায় কেন্দ্রীয় সরকার ভেঙেও পড়ে, তাহলেও কিন্তু দেশটা অচল হয়ে যাবে না। নিচের স্তরগুলো, যেমন প্রদেশ, জেলা বা গ্রাম, এরা ঠিকই নিজেদের মতো কাজ চালিয়ে যেতে পারবে, প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আর এই প্রতিরোধের পেছনে যে মানসিক শক্তিটা কাজ করে তার নাম তিয়ানশিয়া। এর মানে হল স্বর্গের নিচে যা কিছু আছে। এই ধারণার কারণে চীনারা তাদের মাটিকে শুধু একটা দেশ হিসাবে দেখে না, তারা এটাকে দেখে তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এক পবিত্র আমানত হিসেবে। ফলে দেশ রক্ষা করাটা তাদের জন্য একটা রাজনৈতিক কাজের চেয়েও বড় একটা নৈতিক দায়িত্ব। ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির এই মজবুত ভিত্তির ওপর চীন এখন বসিয়েছে আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য স্তর, আর এটাই যুদ্ধের সব হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিচ্ছে। হাইপারসনিক মিসাইল মানে কিন্তু শুধু প্রচণ্ড গতি নয়, এর আসল ভয়টা হল একে ঠেকানো প্রায় অসম্ভব। এর ফলে কি হয়েছে জানেন? এতদিন যে বিমানবাহী রণতরীগুলোকে সাগরের রাজা মনে করা হতো, সেগুলো এখন সাগরে ভাসমান সহজ টার্গেটে পরিণত হয়েছে। একইভাবে মহাকাশের দিকে তাকান, মাত্র কয়েক বছরে স্যাটেলাইটের সংখ্যা ৫৬০% বেড়ে গেছে।
এর সোজা মানে হল চীন চাইলে যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা, জিপিএস, গোয়েন্দা তথ্য মানে তাদের চোখ আর কান বন্ধ করে দিতে পারে। আর এই চার্টটা যা দেখাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। এটা হলো তাদের শিল্প উৎপাদনের ক্ষমতা। চীন আমেরিকার চেয়ে 230 গুণ বেশি জাহাজ বানাতে পারে। এর মানে হল যদি একটা লম্বা যুদ্ধ হয়, চীন যে গতিতে তাদের ক্ষতি পুষিয়ে নতুন অস্ত্র বানাতে পারবে, অন্য কোনো দেশের পক্ষে সেই গতিতে এগোনো প্রায় অসম্ভব। তো এই সব স্তর একসাথে করলে কি দাঁড়ায়? চীনের প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য কিন্তু যুদ্ধ জেতা নয়। তাদের লক্ষ্য হল যুদ্ধটাকে এতটাই কঠিন, এতটাই ব্যয়বহুল আর এতটাই ভয়ঙ্কর করে তোলা যেন কেউ যুদ্ধ শুরু করার সাহসটাই না পায়। চীনা প্রতিরক্ষার মূল শিক্ষাটা ঠিক এটাই, ব্যাপারটা অপরাজয় হওয়া নিয়ে নয়, বরং আক্রমণের খরচটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যা কোনো দেশের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়, আর ক্ষয়ক্ষতির পরিমাণটা এমন হবে যা কোনো সমাজই মেনে নিতে পারবে না। চীনের এই আধুনিক কৌশলটা শুনলে মনে হয় যেন তাদেরই প্রাচীন সমরবিদ স্যানজু এর সেই বিখ্যাত কথাটা সত্যি হয়ে ফিরে এসেছে, যুদ্ধ না করে শত্রুকে হারানোই হল শ্রেষ্ঠ কৌশল। তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, চীন কি ইতোমধ্যেই প্রতিরক্ষার এই চূড়ান্ত রূপ অর্জন করে ফেলেছে? তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।